টিউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা, যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ, যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার কোনো সহায়তার। তাই মানে বইয়ের আর কোনো মানে নেই। টিউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে। হ্যালো ফ্রেন্ডস, টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরো একবার ওয়েলকাম জানাই। আমি সুমিত স্যার চলে এসেছি আজকে একটা নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা ঠিক কি করব? আমরা আজকের এই ক্লাসে জেসি বোস আ বিউটিফুল মাইন্ড এই চ্যাপ্টারটা থেকে যত রকমের কোয়েশ্চেন্স হতে পারে, এক্সারসাইজের কোয়েশ্চেন্স বা এক্সট্রা কিছু এমসিকিউ এসএকিউ কোয়েশ্চেন্স, যেগুলো তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি মনে করেছি, সেইগুলো সমস্ত কিছু আমরা ডিসকাস করব। তো এই এত কিছু ডিসকাশনের পর এর বাইরে থেকে না তোমাদের কিছু পড়তে হবে, না পরীক্ষাতে এর বাইরে থেকে কিছু কোয়েশ্চেন্স আসবে, তাহলে বুঝতেই পারছো যে এখন আর মানে বইয়ের নেই কোনো মানে, সহায়িকার কোনো সহায়তারই তোমার দরকার নেই। টিউটোপিয়ার ইউটিউবের এই ভিডিওগুলো তোমার পরীক্ষাতে 100% মার্কস পাওয়ার জন্য একমাত্র অবলম্বন। তাহলে চলো আমরা দেরি না করে ক্লাসটা শুরু করি। তবে ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদের কাছে একটা ছোট্ট জিনিস বলি যে আমি ধরে নিচ্ছি যে চ্যাপ্টারটা তোমরা সবাই পড়ে এসেছো স্কুলে বা বাড়ির প্রাইভেট টিউটরের কাছে বা অন্য কোথাও থেকে। যদি কেউ এখনো এমন থেকে থাকো যে এই চ্যাপ্টারটা এখনো পড়োনি, তাহলে কিন্তু একবার টিউটোপিয়া অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। দেখবে সেখানে সুন্দর ছোট 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 ভিডিওগ্রাফিক্সের মাধ্যমে চ্যাপ্টারটাকে সুন্দর করে বোঝানো রয়েছে। সেটা একবার দেখে নিলে এই চ্যাপ্টারটা থেকে কোনো রকম প্রবলেম তোমার থাকবে না। সেটা দেখে পড়ে তবেই কিন্তু এই ক্লাসটা করতে এসো, আদারওয়াইজ কিন্তু বুঝতে পারবে না। আর একটা জিনিস হচ্ছে যে তোমাদের সুবিধের জন্য দেখবে ভিডিওটার নিচে একটা টাইম স্ট্যাম্প অ্যাড করা রয়েছে। টাইম স্ট্যাম্পটা কি? টাইম স্ট্যাম্প আর কিছুই না, একটা ভার্চুয়াল সূচিপত্র। পরীক্ষার আগে যখন তোমাদের যে সেকশনটা মনে হবে একটু দেখে নিলে ভালো হয়, অ্যাক্টিভিটি 1 কি অ্যাক্টিভিটি 2 বা এক্সট্রা টেস্ট ইয়োরসেলফ সেগমেন্টের কিছু কোয়েশ্চেন আনসার, তোমরা সেটা একেবারে একটা ক্লিক করে দেখে নিতে পারবে সেই টাইম থেকে। সেটাকেই টাইম স্ট্যাম্প বলে। তাহলে চলো আর দেরি না করে আমরা শুরু করে দিই জেসি বোস আ বিউটিফুল মাইন্ড। আমাদের ফার্স্টে রয়েছে অ্যাক্টিভিটি 1, যেটা বলছে চুজ দ্য কারেক্ট আনসার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, তার মানে এমসিকিউ কোয়েশ্চেন্স। দেখো অ্যাক্টিভিটি 1-এ কি বলছে, চুজ দ্য কারেক্ট আনসার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে আমাদের অ্যাক্টিভিটি 1টা এমসিকিউ প্যাটার্নের কোয়েশ্চেন্স রয়েছে। চলো দেখে নি। দেখো কি বলছে। ফার্স্ট কোয়েশ্চেন, জগদীশচন্দ্র বোস স্টাডিড ইন। জগদীশচন্দ্র বসু কোথায় পড়াশোনা করেছিলেন? অপশন এ হিন্দু স্কুল, অপশন বি হেয়ার স্কুল, অপশন সি বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল, এটসেট্রা। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কারেক্ট অপশন ইজ হেয়ার স্কুল। তোমরা যারা গল্পটা পড়েছো তারা জানো যে হেয়ার স্কুল ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, বোস মেট ফাদার লফ অ্যাট। তো ফাদার লফ তাকে বোস কোথায় মিট করেছিল, অর্থাৎ তার সঙ্গে বোসের দেখা কোথায় হয়েছিল? তো কেমব্রিজে হয়েছিল, লন্ডনে হয়েছিল, না সেন্ট জেভিয়ার্স কলেজে হয়েছিল? তাহলে আমরা জানি যে গল্পটাতে লেখাই রয়েছে যে বোস মেট ফাদার লফ অ্যাট সেন্ট জেভিয়ার্স কলেজ, মানে বোস পড়েছিলেন সেন্ট জেভিয়ার্স কলেজে, তো সেখানেই তিনি ফাদার লফর সঙ্গে তার পরিচয় হয়। চলো, অর্থাৎ এখানে সেন্ট জেভিয়ার্স কলেজ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, বোস গ্র্যাজুয়েটেড ইন বিএসসি ফ্রম। বোস বিএসসি ডিগ্রিটা কোন ইউনিভার্সিটি থেকে পেয়েছিল? ইউনিভার্সিটি অফ কেমব্রিজ। বোস মানে কিন্তু এখানে জেসি বোস, তোমরা বুঝতেই পারছো। ইউনিভার্সিটি অফ কেমব্রিজ, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, ইউনিভার্সিটি অফ লন্ডন। সো কারেক্ট অপশন ইজ, আমরা জানি গল্পে মেনশনই রয়েছে যে বোস ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে কিন্তু হি রিসিভড হিজ বিএসসি ডিগ্রি। ওকে, নেক্সট। আচ্ছা, এবার আমরা তোমাদের এক্সারসাইজের অ্যাক্টিভিটি 2-তে চলে যাচ্ছি। দেখো অ্যাক্টিভিটি 2-তে কি বলছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আচ্ছা, তোমরা কিন্তু একটা কাজ করতে পারো। তোমরা যখন আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের এক্সারসাইজটা খুলে রাখো পাশে টেক্সট বই থেকে। তাহলে কি হবে, তোমরা সেটা দেখতে দেখতে যদি আমার এই ক্লাসটা ফলো করো, তাহলে কিন্তু তোমরা আরো বিষয়টা ভালো করে বুঝতে পারবে। আর যেখানে যেখানে প্রবলেম হবে আনসার্সগুলো লিখে রাখতে পারো। আদারওয়াইজ ইউ ক্যান টেক আ স্ক্রিনশট অলসো, যেগুলো তোমরা পরে অবসর সময় বসে খাতায় ভালো করে কপি করে রাখবে। ওকে, চলো তাহলে আমরা মুভ করি। অ্যাক্টিভিটি 2-তে বলছে ফিল ইন দ্য চার্ট উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দেখো, তো এখানে ইয়ার অ্যান্ড ইভেন্ট, অর্থাৎ বোসের লাইফ থেকে কিছু ইয়ার দেওয়া রয়েছে বা কিছু ইভেন্ট দেওয়া রয়েছে, অর্থাৎ কোন ইয়ারে কি কি ইভেন্ট হয়েছিল সেটা তোমাদের দেওয়া রয়েছে। তো সেটা আমাদের লিখতে হবে যে জেসি বোস ওয়াজ বর্ন। জেসি বোস কোন ইয়ারে জন্মেছিলেন? সো জেসি বোস ওয়াজ বর্ন, উই অল নো
1858। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? 1858 হচ্ছে জেসি বোস ওয়াজ বর্ন। তোমরা কিন্তু পরীক্ষাতেও এভাবে আনসার্স গুলো পেতে পারো। নেক্সট দেখো, এইবারের সেকেন্ড কোয়েশ্চেনটাতে আমাদের ইয়ার দেওয়া রয়েছে, আমাদের ইভেন্ট লিখতে হবে। তো ইয়ারটা কি দেওয়া আছে? 1869। তো 1869-এ বোসের লাইফে কি হয়েছিল না, 1869-এ বোস জয়েন্ট হেয়ার স্কুল, অর্থাৎ তিনি হেয়ার স্কুলে ভর্তি হয়েছিলেন। নেক্সট, এবার আবার একটা ইভেন্ট দেওয়া রয়েছে, জয়েন সেন্ট জেভিয়ার্স কলেজ। তো সেন্ট জেভিয়ার্স কলেজে কবে জয়েন করেছে? সেন্ট জেভিয়ার্স কলেজে জয়েন করেছে 1875। এগুলো সব টেক্সটেই তোমাদের দেওয়া আছে, টেক্সটটাকে ভালো করে পড়লে তোমরা কিন্তু এই ইনফরমেশনস গুলো একদম অ্যাকিউরেটলি লিখতে পারবে। নেক্সট আবার একটা ইয়ার দেওয়া রয়েছে, অর্থাৎ 1884। 1884-এ কিন্তু বোসের লাইফে একটা খুব ইম্পর্টেন্ট একটা ঘটনা ঘটে। কি সেই ঘটনা? সেই ঘটনাটা হচ্ছে হি রিসিভড, এখানে আমি রিসিভড কথাটা লিখলাম না, তোমরা নিজেরা লিখে নিতে পারো, যেহেতু এখানে জায়গাটা ছোট আছে, তোমরা এভাবে লিখতে পারো। অ্যাকচুয়ালি আনসারটা হচ্ছে বোস রিসিভড দ্য ন্যাচারাল সায়েন্স ট্রাইপস। ওকে, সো আমি এখানে সেটাই লিখছি, ন্যাচারাল সায়েন্স ট্রাইপস। সো এটা কিন্তু বোস রিসিভ করেছিলেন কবে? ইন দ্য ইয়ার অফ 1884। ঠিক আছে, নেক্সট একটা ইভেন্ট দেওয়া রয়েছে, জয়েন্ট প্রেসিডেন্সি কলেজ। বোস কবে প্রেসিডেন্সি কলেজ জয়েন করেছিল? ঠিক আছে, বোস প্রেসিডেন্সি কলেজ জয়েন করেছিল কবে বলো তো তোমরা? বোস প্রেসিডেন্সি কলেজ জয়েন করেছিল 1885-এ। ঠিক আছে, আচ্ছা তোমাদের আগের যে কোয়েশ্চেনটা ছিল না, ন্যাচারাল সায়েন্স ট্রাইপস, এবার তোমাদের এখান থেকে কিন্তু আরেকটা কোয়েশ্চেনও এখান থেকে আসতে পারে, সেটা হচ্ছে কোথা থেকে না, ন্যাচারাল সায়েন্স ট্রাইপস এই যে একটা ডিগ্রিটা বা এই খেতাবটা তিনি কোথা থেকে পেয়েছিলেন? হি রিসিভড ইট ফ্রম, এটা তোমাদের আমি বলে দিচ্ছি, ইউনিভার্সিটি অফ কেমব্রিজ। তিনি এটা কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে কিন্তু রিসিভ করেছিলেন। এটা তোমরা লিখতেও পারো, আদারওয়াইজ তোমাদের যদি এক্সট্রা এখান থেকে কোয়েশ্চেন আসে এইটার উপর কিন্তু একটা আসতে পারে। এই যে, চলো নেক্সট কোয়েশ্চেন। 1885 এটা তো হয়ে গেল। আচ্ছা, এইবার হচ্ছে ডেমনস্ট্রেশন অ্যাট টাউন হল। তো তিনি টাউন হলে কবে ডেমনস্ট্রেট করেছিলেন? কি ডেমনস্ট্রেশন না, গল্পের শুরুতে যেটা রয়েছে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে একটা ডেমনস্ট্রেশন, সেটা তিনি আমাদের কলকাতার টাউন হলে কবে দিয়েছিলেন? কোন ইয়ারে না, 1895 হয়ে গেল। এইগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কিছু ইনসিডেন্ট, যেটা তোমাদের পরীক্ষাতে আসতে পারে ফ্রম দিস চ্যাপ্টার। তো এইবারে আমরা চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 3-তে। কি বলছে? কমপ্লিট দ্য ফলোইং স্টেটমেন্টস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে আমাদের কিছু ইনফরমেশন নিয়ে এগুলোকে ফিল আপ করতে হবে। দেখো কি বলছে, বোসেস ফাদার ইউজ টু ওয়ার্ক অ্যাজ, বোসের বাবা কোথায় চাকরি করতেন বা কিসে চাকরি করতেন না, দেখো, আর ডেপুটি ম্যাজিস্ট্রেট। সো বোসেস ফাদার ইউজ টু ওয়ার্ক অ্যাজ আ ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদে তিনি কিন্তু চাকরি করতেন। নেক্সট কি বলছে, ড্যাশ ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রাহ্ম সমাজ। তো সেই সময় আমরা জানি যে রিলিজিয়াস মুভমেন্ট হয়েছিল একটা বিরাট বড় ব্রাহ্ম সমাজ। তো ব্রাহ্ম সমাজের লিডার তখন কে ছিল না, বোসেস ফাদার ভগবান চন্দ্র বোস। ব্রাহ্ম সমাজের লিডার অনেকেই ছিলেন, বাট আমাদের এই টেক্সটার রেসপেক্টে কিন্তু আমরা লিডারের নাম লিখবো যে বোসেস ফাদার ভগবান চন্দ্র বোস ওয়াজ আ লিডার অফ দ্য ব্রাহ্ম সমাজ। নেক্সট, ইন হিজ স্কুল ডেজ বোস প্লেমেটস ওয়্যার। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবেও আসতে পারে, আদারওয়াইজ কিন্তু আলাদা কোয়েশ্চেন আনসার্স হিসেবেও আসতে পারে। দেখো কি বলছে, ইন হিজ স্কুলস ডেজ বোসেস প্লেমেটস ওয়্যার। কারা ছিল? বোসের প্লেমেটস মানে বন্ধু বান্ধব। দ্য সন অফ দ্য মুসলিম অ্যাটেন্ডেন্ট অফ হিজ ফাদার, মানে তার বাবার যে অফিসের অ্যাটেন্ডেন্ট সে একজন মুসলিম ছিলেন, তো তার ছেলে। অ্যান্ড দ্য সন অফ আ ফিশারম্যান। ভেরি ইম্পর্টেন্ট দুটো নাম আমরা জানলাম এখান থেকে, তো তোমাদের কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কি, মুসলিম, দ্য সন অফ দ্য মুসলিম অ্যাটেন্ডেন্ট অফ হিজ ফাদার অ্যান্ড দ্য সন অফ আ ফিশারম্যান। নেক্সট, বোস ওয়েন্ট টু ইংল্যান্ড টু সিকিওর। বোস কেন ইংল্যান্ডে গিয়েছিলেন? বোস ওয়েন্ট টু ইংল্যান্ড টু সিকিওর অ্যাডমিশন ইন ক্রাইস্ট কলেজ। ক্রাইস্ট কলেজে অ্যাডমিশন নিতে।
টু স্টাডি ন্যাচারাল সায়েন্স। সেই সময় ন্যাচারাল সায়েন্স বলে একটা সায়েন্সের স্ট্রিম ছিল, এখনকার মতন ওরকম ভাবে আলাদা করে বায়োলজি, বটানি, জুলজি বা এরকম কিছু ছিল না। তখন পুরোটাকে ন্যাচারাল সায়েন্স বলা হতো। এটা গল্পে তোমরা যখন পড়েছো তোমরা জানো। তো সেই ন্যাচারাল সায়েন্সটাকে পড়াশুনো করবার জন্য বোস কোথায় গিয়েছিল না লন্ডনে গিয়েছে, ইংল্যান্ডে গিয়েছিল টু সিকিউর অ্যাডমিশন ইন ক্রাইস্ট কলেজ। ঠিক আছে, এগুলো ইনফরমেশনগুলো মাথায় রাখবে। এবার আমরা চলে আসছি আমাদের অ্যাক্টিভিটি 4, যেখানে রয়েছে একেবারে ডিরেক্ট আমাদের কোয়েশ্চেন আনসার, যেটাকে আমরা ওই এসএকিউর ফরম্যাটে ফেলতে পারি, অর্থাৎ শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। নেক্সট দেখো কি বলছে, why did Jagadish Chandra Bose receive his early education in a vernacular school? Now what is the meaning of vernacular? Vernacular মানে হচ্ছে যেটা হচ্ছে আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, যেটা লোকাল ল্যাঙ্গুয়েজ, তাকে বলা হয় ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ। তো ভার্নাকুলার স্কুল মানে অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজের স্কুল। মানে তোমরা যেরকম বেঙ্গলি মিডিয়াম স্কুলে পড়ছো, বেঙ্গলিটা কি আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ ভাষা, তো সেই মাতৃভাষার স্কুল সেটা হচ্ছে ভার্নাকুলার স্কুল। তো কেন বোসকে পাঠানো হয়েছিল একটা মাতৃভাষা স্কুলে? না, আনসারটা এইভাবে লিখতে হবে তোমাদের। জগদীশ চন্দ্র বোস রিসিভড হিজ আর্লি এডুকেশন ইন আ ভার্নাকুলার স্কুল বিকজ হিজ ফাদার বিলিভড, তার বাবা বিশ্বাস করতেন, দ্যাট ওয়ান মাস্ট নো ওয়ানস মাদার টাং বিফোর লার্নিং এনি আদার ল্যাঙ্গুয়েজ। সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট, ওয়ান মাস্ট নো ওয়ানস মাদার টাং বিফোর লার্নিং এনি আদার ল্যাঙ্গুয়েজ। দেখো এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল আনসার, কিন্তু আমরা যখন এক্সামের জন্য একটা কোয়েশ্চেনের আনসার লিখবো আমাকে কিন্তু এতটা লিখতে হবে, কারণ আমরা গুছিয়ে আনসারটা লিখবো, আদারওয়াইজ কিন্তু আমরা নাম্বার পাবো না। ওই বই থেকে এটুকু আছে এটুকে দিলাম তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, কোয়েশ্চেন্সগুলো এইভাবে, এই জন্যই এই ক্লাসটা তোমাদের সঙ্গে নিয়ে আসা, যাতে করে তোমরা দেখো একটা আনসার কিভাবে লিখতে হয়, সেটা পরীক্ষার খাতায় অ্যাপ্লাইও করবে। বুঝতে পেরেছো? চল, What did Bose's mother do when he brought his friends home from school? এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। কি বলছে দেখো, বোসেস মাদার কি করতো যখন বোস তার বন্ধুদের বাড়িতে নিয়ে আসতো? সে কি করতো? When he brought his friends home from school, Bose's mother welcomed them. বোসেস মাদার কি করতো? তাদেরকে ওয়েলকাম করতো, স্বাগত জানাতো। অ্যান্ড ফেড দেম অল উইদাউট শোয়িং এনি ডিসক্রিমিনেশন। ফেড অ্যাকচুয়ালি আসছে ফিডের পাস্ট ফর্ম, মানে খাওয়াতো। কাকে খাওয়াতো? সবাইকে, তাদের বন্ধুদের। উইদাউট শোয়িং এনি ডিসক্রিমিনেশন, এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা লিখতেই হবে। কেন না, বোসের মা কিন্তু কখনো ডিসক্রিমিনেশন করতো না। কার মধ্যে? না, ওই যে একজন ফিশারম্যান, একজন মুসলিম অ্যাটেন্ডেন্ট, সেই ডিসক্রিমিনেশনটা কিন্তু তাদের মধ্যে ছিল না, অর্থাৎ তাদেরকে একসঙ্গে বসিয়ে খাওয়ানো হতো। তো সেটাই হচ্ছে এখানে আনসার আমাদের। নেক্সট 3 বলছে, হু ওয়াজ লফন? হাউ, এটার উচ্চারণটা কিন্তু হবে লফন। ঠিক আছে, তোমরা নিজেদের মানে এক্সামে লেখার জন্য লফন তো বলতে পারো, ঠিক আছে, বাট অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন ইজ লফন। ঠিক আছে, এটা প্রবাবলি একটা ফ্রেঞ্চ নেম, তো সেই জন্য আর কি লফন। বাট তোমরা যদি আবার লফ বললে স্পেলিং ভুল করো, সেই জন্য এটা তোমাদের আমি আলাদা করে বলছি, সেটা হচ্ছে তোমরা লফন্টও বলতে পারো তোমাদের আনসার লেখার জন্য। ঠিক আছে, তো হু ওয়াজ লফ? হাউ ডিড হি ইনফ্লুয়েন্স বোস? তো লফ কে ছিল এবং তিনি বোসকে কিভাবে ইনফ্লুয়েন্স করেছিলেন? না, আনসার ইজ লফ ওয়াজ আ জেসুইট ফাদার, অর্থাৎ সেই সেন্ট জেভিয়ার্স কলেজের তিনি একজন ফাদার ছিলেন। অর্থাৎ ফাদার মানে আমরা জানি যারা খ্রিশ্চান বলা হয় তাদেরকে ফাদার বলা হয়। তো হি ইনফ্লুয়েন্সড বোস বাই ডেভেলপিং হিজ ইন্টারেস্ট ইন ন্যাচারাল সায়েন্স। মানে ন্যাচারাল সায়েন্সের মধ্যে যে ইন্টারেস্টটা রয়েছে এবং যেটা বোসের জেগে উঠেছিল, সেটা কার সংস্পর্শে গিয়ে? না, ফাদার লফর সংস্পর্শে গিয়ে। এবং তিনি কি করেছিলেন? তিনি ডেভেলপ করেছিলেন। তিনি ডেভেলপ করেছিলেন ইন্টারেস্ট ইন ন্যাচারাল সায়েন্স। তোমরা একটু আগেই পড়লে না যে ন্যাচারাল সায়েন্স নিয়ে পড়তে সে লন্ডন গিয়েছিল, ইংল্যান্ড গিয়েছিল। তো সেই ন্যাচারাল সায়েন্সের প্রতি ইন্টারেস্টটা যে মানুষটি গ্রো করে দিয়েছিলেন, and he was none other than Father Lafon in St. Xavier's College. Next, why did Bose refuse to accept his salary? Now, this is one of the very important question as well as very important event in Bose's life. ঠিক আছে, সো তাহলে দেখি, why did Bose refuse to accept his salary? কেন বোস স্যালারিটা
অ্যাকসেপ্ট করতে রিফিউজ করেছিল। নেয়নি কেন? আমরা জানি যারা গল্পটা পড়েছি, যেটা হচ্ছে যে হোয়াইট পিপল অ্যান্ড ব্ল্যাক পিপলদের মধ্যে একটা চরম রেসিয়াল ডিসক্রিমিনেশন ছিল সেই সময় ব্রিটিশদের। সো দ্যাট ইজ দ্য থিং। বোস হ্যাড আ রিমার্কেবল সেন্স অফ সেলফ রেসপেক্ট, রিমার্কেবল সেন্স অফ সেলফ রেসপেক্ট ছিল, অ্যান্ড ন্যাশনাল প্রাইড। ন্যাশনাল প্রাইড মানে কি? জাতীয়তাবোধ, মানে আমি যে একজন বাঙালি এটার জন্য টু ফিল প্রাউড, সেটা বোসের মধ্যে ছিল। হি কুড নট অ্যাকসেপ্ট ডিসক্রিমিনেশন ডান টুয়ার্ডস হিম, তার প্রতি যে ডিসক্রিমিনেশন করা হয়েছিল কোথায়? প্রেসিডেন্সি কলেজে, তো সেখানে সেটা তিনি মেনে নিতে পারেননি। সো হি রিফিউজ টু অ্যাকসেপ্ট দ্য স্যালারি। কারণটা তোমরা গল্পে জানো, যে স্টিল আমি ছোট্ট করে বলে দিচ্ছি যে তাকে যে স্যালারিটা দেওয়া হতো সেই সময়কার ইউরোপিয়ান প্রফেসরদের তার থেকে অনেক বেশি স্যালারি দেওয়া হতো সেই সেম র্যাঙ্কের হওয়া সত্ত্বেও। তো এই ডিসক্রিমিনেশনটা কিন্তু বোস একেবারেই মেনে নিতে পারেননি, তো সেই জন্য তিনি স্যালারিটা অ্যাকসেপ্ট করতে রিফিউজ করেছিলেন। নেক্সট, তো এই অ্যাক্টিভিটিটা আমাদের হয়ে গেল। তো এইবারে আমরা চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ বলছে ম্যাচ দ্য সিঙ্গল ওয়ার্ডস উইথ দেয়ার এক্সপ্যান্ডেড ফর্মস। তো এই যে ম্যাচ দ্য সিঙ্গল ওয়ার্ডস উইথ দেয়ার এক্সপ্যান্ডেড ফর্মস, এটা শুরু করার আগে আমি তোমাদের কাছে একটা ছোট্ট জিনিস বলবো। তো এই যে এতক্ষণ আমরা যেগুলো আলোচনা করলাম, এমসিকিউ বা এই যে ছোট ছোট যে ইনফরমেশনসগুলো দিয়ে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করলাম, তো এইগুলো তোমরা কজন একেবারে আমি আনসারটা লেখার আগেই তোমরা লিখতে পেরেছো সেটা একবার ভালো করে দেখো তো। যদি তোমরা মোটামুটি সবাই লিখে থাকো ঠিকঠাক করে আমি আনসারটা বলার আগেই, তাহলে বুঝবো যে তোমাদের প্রিপারেশন একদম ঠিক আছে। আর যদি সেটা না হয় তাহলে কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রিপারেশনে কোথাও একটু হলেও খামতি আছে। আর সেই খামতিটা দূর করার জন্য কি করতে হবে? মন দিয়ে পড়াশুনো করতে হবে, এবং পড়াশুনো করার পাশাপাশি একটা সুন্দর এফেক্টিভ স্টাডি ফ্লো মেনটেন করতে হবে। একটা সুন্দর এফেক্টিভ স্টাডি ফ্লো মেনটেন করতে হবে। তো সেই স্টাডি ফ্লোটা কিরকম হওয়া উচিত চলো একবার দেখে নিই। ক্লাস 7-এর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়া নিয়ে এলো মেগা স্টাডি প্যাক। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড, আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। চলো এক ঝলকে দেখে নেওয়া যায় কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো, অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না, আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে। পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা। প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া, তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা। এরপরে তৃতীয় ধাপ, সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া, এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে করে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না, বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে। যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট। এবার তুমি পরের অধ্যায়ে যেতে পারো, আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে। তবে বলে রাখি, তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া। এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হলো অল ইন ওয়ান সলিউশন। কিভাবে? স্টেপ 1, কনসেপ্ট ভিডিও। টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে। স্টেপ 2, লাইভ ক্লাস অ্যান্ড ডাউট ক্লিয়ারিং। টিউটোপিয়ার লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিশদে। পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে। স্টেপ 3, ব্রিফ নোটস। নোটসের জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস, যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে। স্টেপ 4, কোয়েশ্চেন অ্যান্ড আনসার। আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছে, সেই সঙ্গে একটা অধ্যায় সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো, অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা। স্টেপ 5, মক টেস্ট।
টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট। Step 6. Answer sheet checking and model answer. উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবে তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ। সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র, যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর। তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফ্লো-এর অল ইন ওয়ান সলিউশন? আর এই সব কিছু নিয়েই সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি প্যাক। বিশদে জানতে ফোন করো এই নাম্বারে। এই তাহলে তোমাদের জন্য রইল একটা স্টাডি ফ্লো। তোমরা যদি এই স্টাডি ফ্লোটা সুন্দর করে মেনটেন করো তাহলে পরীক্ষাতে ভালো রেজাল্ট হওয়া থেকে তোমাদের কেউ আটকাতে পারবে না। আমি সুমিত স্যার তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, চলো তাহলে আমরা এবার অ্যাক্টিভিটি 5-এ ঢুকে যাই। তো অ্যাক্টিভিটি 5-এ বলছে ম্যাচ দ্য সিঙ্গল ওয়ার্ডস উইথ দেয়ার এক্সপ্যান্ডেড ফর্মস। মানে তোমাদের ধরো একটা ওয়ার্ড দেওয়া আছে এবং সেই ওয়ার্ডস এর মিনিং গুলো পাশে জাম্বলড আপ ওয়েতে দেওয়া রয়েছে। তো সেগুলো আমাদের পরপর কি করতে হবে? ম্যাচ করতে হবে। তো আমি এখানে ম্যাচ করার জন্য এখানে সেইভাবে জাম্বলড আপ ওয়েতে দেইনি, আমি এখানে পরপর এক্সপ্যান্ড করেই মিনিংগুলো পাশে দিয়েছি। সেটা তোমাদের সাথে আমি এক্সপ্লেন করে মানেগুলো বুঝিয়ে দেব। নেক্সট দেখো কি বলছে, ফার্স্ট ওয়ার্ডটা রয়েছে আমাদের অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমি মানে কি? অ্যাস্ট্রোনমি মানে হচ্ছে স্টাডি অফ স্টার্স অ্যান্ড প্ল্যানেটস। তো স্টার মানে তারা, গ্রহ, তারা, নক্ষত্র, এগুলো নিয়ে যে পড়াশুনো করার যে ব্রাঞ্চ অফ স্টাডি তাকে বলা হয় অ্যাস্ট্রোনমি। নাম্বার 2 লাইব্রেরি। লাইব্রেরি তো সবাই জানো, তোমাদের স্কুলে রয়েছে, পাড়ায় রয়েছে। আ প্লেস ওয়্যার বুকস আর কেপ্ট। তাহলে বোঝা গেল লাইব্রেরির ডেফিনেশনটা। গ্যারেজ। গ্যারেজ মানে কি? যেখানে গাড়ি রাখা হয়। আনসারটা দেখো, আ প্লেস টু কিপ কার্স হয়ে গেল। নেক্সট সাইকোলজি। সাইকোলজি কি? সাইকোলজি হচ্ছে নাথিং আদার দ্যান স্টাডি অফ হিউম্যান মাইন্ড। অর্ক্যাড। অর্ক্যাড ওয়ার্ডটা তোমাদের কাছে নতুন লাগতে পারে, এটাকে অনেকে অর্ক্যাডও বলে, আবার অনেকে অর্চার্ডও বলে থাকে। ঠিক আছে, বোথ অফ দ্য প্রোনাউন্সিয়েশনস আর কারেক্ট। তো অর্ক্যাড কি বলছে? অর্ক্যাড মানে হচ্ছে আ গার্ডেন অফ মেনি ফ্রুট ট্রিজ। আ গার্ডেন অফ মেনি ফ্রুট ট্রিজ মানে কারোর বাড়িতে যদি কোনো মানে ফলের গাছের বাগান থাকে, ফলের গাছ, তাহলে তাকে বলা হয় কি বলা হয়? তাহলে তাকে বলা হয় অর্ক্যাড বলা হয়। ঠিক আছে, অর্ক্যাড বা অর্চার্ড যেটা বলো। নেক্সট হচ্ছে ক্যাশিয়ার। ক্যাশিয়ার মানে আমরা জানি যে কোনো একটা কোম্পানিতে বা কোনো একটা অফিসে যাদের কাছে ক্যাশ থাকে, যারা টাকা পয়সা লেনদেন করে বা যারা টাকা পয়সা হ্যান্ডলিং করে। সো তার জন্যই আসছে আ পার্সন হু হ্যান্ডেলস ক্যাশ। অফিসের যে ক্যাশগুলো যে হ্যান্ডেল করে সেই পোস্টটাকে বলা হয় ক্যাশিয়ার। তাহলে এটা মোটামুটি বোঝা গেল। তোমাদের এক্সামে যেভাবে দেওয়া থাকবে, তোমাদের এক্সারসাইজেও দেখো, এক্সারসাইজেও সেভাবেই রয়েছে। বাট আমি এখানে তোমাদের সেই প্লেসের কিছু প্রবলেমের জন্য এই জাম্বলড আপ করে দিতে পারিনি, আমি পুরোপুরি দিয়েছি। তোমাদের এই আনসার্সগুলো, এগুলো তোমাদের কি থাকবে? একটার সাথে মানে ওলট পালট করা থাকবে, তোমাদের এরকম করে ম্যাচ করতে হবে। ঠিক আছে, তো এই মানেগুলো ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। নেক্সট অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6-এ বলেছে কি? অ্যাক্টিভিটি 6-এ বলেছে ট্রু ফলস। ঠিক আছে, তো যেটা ট্রু সেটা ট্রু, যেটা ফলস সেটা ফলস। তো সেখানে আমরা আমাদের সাপোর্টিং স্টেটমেন্টও দিতে বলেছে। এখানে একটা কথা হচ্ছে যে সাপোর্টিং স্টেটমেন্ট কিভাবে লিখতে হয়। তোমরা অনেকেই আমি দেখেছি এটা ভুলটা করে থাকো, মানে মোস্ট অফ দ্য স্টুডেন্টসেরই এই টেন্ডেন্সিটা আছে যে সাপোর্টিং স্টেটমেন্ট মানে আমি বইতে যেটা আছে সেটা পুরোপুরি না টুকে নিজের মতন করে বানিয়ে দেওয়া। এটা কিন্তু একদম রং একটা অ্যাসপেক্ট। ঠিক আছে, একটা রং অ্যাপ্রোচ। তো এটা কিন্তু একেবারেই করা যাবে না। সাপোর্টিং স্টেটমেন্ট মানে তুমি যেই লাইনটা পড়ে বইয়ের গল্প থেকে মনে হয়েছে যে এই স্টেটমেন্টটা রং বা এই স্টেটমেন্টটা ট্রু, সেই লাইনটা তোমাকে এক্স্যাক্ট বই থেকে তুলে দিতে হবে। দ্যাট ইজ কল্ড সাপোর্টিং স্টেটমেন্ট। ঠিক আছে, এক্স্যাক্টলি মানে ওয়ার্ড টু ওয়ার্ড, লাইন বাই লাইন। বোঝা গেছে? চলো দেখে নি। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে যে ক্রেস্কোগ্রাফ ওয়াজ ইনভেন্টেড বাই মার্কনি। তো ফার্স্ট কোয়েশ্চেনে বলছে যে ক্রেস্কোগ্রাফ ওয়াজ ইনভেন্টেড বাই মার্কনি। এটা ট্রু না ফলস? সাপোর্টিং স্টেটমেন্টে দেখো এটা দিয়েছি, বোস হ্যাড ইনভেন্টেড সেভারাল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টস, ওয়ান অফ দেম ইজ দ্য ক্রেস্কোগ্রাফ। তার মানে আমরা বুঝতেই পারছি যে উপরের স্টেটমেন্টটা ইজ রং। তাহলে আমরা এখানে কি লিখবো? তাহলে আমরা এখানে লিখবো ফলস। অবভিয়াসলি গল্পে কি ছিল এটা আমরা সবাই জানি যে বোসের যে ফর্মুলাটা সেটা কোনোভাবে মার্কনির হাতে গিয়ে পৌঁছয় এবং তিনি কিন্তু আলটিমেটলি এই ক্রেস্কোগ্রাফের যে পেটেন্টটা সেটা কিন্তু নেন। কিন্তু দ্য ট্রুথ ইজ ডিফারেন্ট।
দ্য ট্রুথ হ্যাজ ইটস আদার সাইড অলসো। ঠিক আছে, যেখানে বোস কিন্তু ক্রেস্কোগ্রাফটা ডিসকভার অ্যাকচুয়ালি করেছিলেন। তো সেটাই আমাদের লিখতে হবে। আর এই সেন্টেন্সটা দেখো একদম বইতে ডিটো রয়েছে, আমি সেটাই তুলে দিয়েছি। নেক্সট, মার্কনি গট দ্য পেটেন্সি রাইট ফর ওয়্যারলেস টেলিগ্রাফি। তো এই যে ওয়্যারলেস যে টেলিগ্রাফি, তো সেই ওয়্যারলেস টেলিগ্রাফিটাও কিন্তু অ্যাকচুয়ালি যেটা আমাদের বলেছে এখানে, তো সেই ওয়্যারলেস টেলিগ্রাফিটা আমাদের কি করেছিল? মার্কনি গট দ্য পেটেন্সি রাইট ফর ওয়্যারলেস টেলিগ্রাফি। ইট ওয়াজ দ্য ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কনি হু গট দ্য পেটেন্ট ফর দ্য ইনভেনশন অফ ওয়্যারলেস টেলিগ্রাফি। মার্কনি কিন্তু ওয়্যারলেস টেলিগ্রাফির পেটেন্সি, যেটা একটু আগে আমি বললাম, তো সেই পেটেন্সিটা নিয়েছিল, অর্থাৎ দ্য স্টেটমেন্ট ইজ ট্রু। ঠিক আছে, আর এই যে স্টেটমেন্ট, সাপোর্টিং স্টেটমেন্টটা, এটা একদম বই থেকে দেওয়া রয়েছে। নেক্সট, বোস ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড ইন 1919। তো বোস ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড ইন 1919-এ তাকে বোসকে নাইট উপাধি দেওয়া হয়েছিল। এটা কি ঠিক? দেখি, দিস গ্রেট ইন্ডিয়ান scientist was eventually crowned with glory when he was awarded knighthood by the British government in 1917। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বোসকে কিন্তু নাইটহুড দেওয়া হচ্ছে 1917-এ, not in 1919। তাহলে this statement is false। বোঝা যাচ্ছে তো? নেক্সট, তাহলে চলো নেক্সটটা দেখে নি। দেখো, no other Bengali writer had written সায়েন্স ফিকশন বিফোর জেসি বোস। তাহলে এটার মানেটা হচ্ছে যে বোসের আগে কোনো বেঙ্গলি রাইটার সায়েন্স ফিকশন লেখেনি। সায়েন্স ফিকশনটা কি? সায়েন্স ফিকশন মানে হচ্ছে যে কোনো সায়েন্টিফিক ইনফরমেশন বা সায়েন্সের কোনো ডিসকভারি, তার উপর বেস করে একটা গল্প লেখা, এটা একটা মানে টাইপ অফ লিটারেচার। তো সেইটাকে বলছে আমাদের সায়েন্স ফিকশন, এবং বোস একটা সায়েন্স ফিকশন লিখেছিলেন। এবং বলা হচ্ছে যে নো আদার বেঙ্গলি রাইটার হ্যাড রিটেন, কোনো বাঙালি রাইটার বোসের আগে নাকি সায়েন্স ফিকশন লেখেনি। এই স্টেটমেন্টটা কি ট্রু অর ফলস? চলো দেখে নি। সাপোর্টিং স্টেটমেন্টে বলছে যে ইনফ্যাক্ট হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার অফ সায়েন্স ফিকশন ইন বাংলা। তার মানে বাংলাতে সায়েন্স ফিকশন, বাংলা সাহিত্যে সায়েন্স ফিকশন তিনিই প্রথম লেখেন। তার মানে আমাদের দুটো স্টেটমেন্ট আমরা দেখতে পাচ্ছি ট্রু, জাস্টিফাই করছে, অতএব এটা ট্রু। নেক্সট হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7-এ দেখো আবার সেই জিনিসটা রিপিট করছে। কি রিপিট করছে না? কমপ্লিট দ্য ফলোইং স্টেটমেন্ট, মানে ফলোইং স্টেটমেন্টগুলোকে কমপ্লিট করছে। তো দেখা যাচ্ছে যে ক্রেস্কোগ্রাফ ইজ ইউজ টু মেজার দ্য গ্রোথ অফ দ্য প্লান্টস। তাহলে ক্রেস্কোগ্রাফ যে যন্ত্রটা, ঠিক আছে, তো ক্রেস্কোগ্রাফ যন্ত্রটা কি মেজার করে, কিসে ব্যবহার করা হয় না? এটা ব্যবহার করা হয় মেজার দ্য গ্রোথ অফ দ্য প্লান্টস। ঠিক আছে, তো প্লান্টসের গ্রোথটাকে মেজার করা হয় ক্রেস্কোগ্রাফ দিয়ে। নেক্সট কি বলছে? বোস প্রুভড দ্যাট প্লান্টস আর, বোস কি প্রুভ করেছিলেন না? প্লান্টস আর, দেখো, সেন্সিটিভ টু হিট, কোল্ড মানে গরম, উষ্ণতা, শীত, এগুলোর উপর খুব সেন্সিটিভ। আর কি? লাইট, নয়েজ অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি জাস্ট লাইক হিউম্যান বিংস। স্টিমুলি মানে কি? স্টিমুলি মানে হচ্ছে, যেটা হচ্ছে তোমরা বাংলায় পড়েছো না যে বায়োলজিতে উদ্দীপক, তো তাকে বলা হয় স্টিমুলি। ঠিক আছে, বা স্টিমুলেশন, যেগুলো বাইরে থেকে প্রয়োগ করলে একজন মানে কারোর ভিতরে কিছু চেঞ্জ হতে পারে, চেঞ্জেস আসতে পারে, তো সেটাকে বলা হয় স্টিমুলি জাস্ট লাইক হিউম্যান বিংস। তো মানুষের মতো তারাও কিসের প্রতি সেন্সিটিভ না? হিট, cold, light, noise and other external beings, other external stimuli. Next, in 1917 বোস ফাউন্ডেড, 1917 সালে বোস কি ফাউন্ড করে না? 1917 সালে বোস ফাউন্ডেড বোস ইনস্টিটিউট। কোথায়? বোস ইনস্টিটিউট অ্যাট হিজ ওন হাউস ইন ক্যালকাটা। তার কলকাতায় তার নিজের বাড়িতে কি তৈরি করে না? বোস ইনস্টিটিউট। তোমরা সবাই এটা জানো, ঠিক আছে। নেক্সট, বোস ইনস্টিটিউট ওয়াজ ফাউন্ডেড ইন, বোস ইনস্টিটিউট কবে ফাউন্ডেড হচ্ছে না? ফাউন্ডেশন ইয়ারটা কবে? নভেম্বর 1970 অ্যাট হিজ ওন হাউস ইন ক্যালকাটা। 1917 সালের নভেম্বর মাসে তিনি কিন্তু বোস ইনস্টিটিউটটাকে ফাউন্ডেড করেন। নেক্সট, অ্যাক্টিভিটি 8-এ বলছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। আবার আমরা কোয়েশ্চেন আনসারের মধ্যে চলে আসছি। দেখো, বোস হ্যাড ইনভেন্টেড সেভারাল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টস। Name a sensitive instrument invented by J.C. Bose.
হোয়াট ইজ ইটস ইউজ। তো বোস তো কোয়েশ্চেনটার মানে হচ্ছে সিম্পল বেঙ্গলিতে যে বোস তো অনেক সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট আবিষ্কার করেছিলেন, তার মধ্যে এমন যে কোনো একটা সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টের নাম বলো এবং তার ইউজটাকে বলো। তো দেখা যাক, আ সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট ইনভেন্টেড বাই জেসি বোস ওয়াজ দ্য ক্রেস্কোগ্রাফ। ঠিক আছে, তো ক্রেস্কোগ্রাফটা কি করা হচ্ছে? তো ক্রেস্কোগ্রাফটা ইট ওয়াজ ইউজ টু মেজার দ্য গ্রোথ রেট অফ দ্য প্লান্টস, সেটা প্লান্টসের গ্রোথ রেটটাকে মেজার করার জন্য ইউজ করা হয়। তো সেই ক্রেস্কোগ্রাফ যন্ত্রটা আবিষ্কার করেছেন কে? না, জেসি বোস। নেক্সট, হোয়াট ডিড বোস প্রুভ বাই হিজ এক্সপেরিমেন্টস অন প্লান্টস? বোস কি প্রুফ করেছিল যে প্লান্টসের উপরে তার এক্সপেরিমেন্টের মাধ্যমে? না, বাই হিজ এক্সপেরিমেন্টস অন প্লান্টস বোস প্রুভড দ্যাট প্লান্টস আর সেন্সিটিভ টু হিট, যেটা আমরা একটু আগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে পড়লাম, সেন্সিটিভ টু হিট, কোল্ড, লাইট, নয়েজ অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি জাস্ট লাইক হিউম্যান বিংস। হয়ে গেল, আমাদের আনসারটা শেষ। নেক্সট, ডু ইউ থিঙ্ক বোস ওয়াজ আনইন্টারেস্টেড অ্যাবাউট সিকিউরিং পেটেন্সি রাইট? ওয়াই? এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন তোমাদের জন্য। কোয়েশ্চেনটা বুঝতে হবে, বুঝে আনসারটাকে আমি পড়ে দিচ্ছি, ভালো করে লক্ষ্য করো। তো বোস কি মনে করতেন বা বোস কি খুব আনইন্টারেস্টেড ছিলেন অ্যাবাউট সিকিউরিং পেটেন্সি রাইট? পেটেন্সি রাইট মানে কি? পেটেন্সি রাইট ব্যাপারটাকে বুঝে নাও। তো গল্পেও রয়েছে, তোমরা গল্পটা যারা পড়েছো জানো, স্টিল আমি এক্সপ্লেন করছি। পেটেন্সি রাইট আর কিছুই না, পেটেন্সি রাইট হচ্ছে ধরো কোনো একটা ইনভেনশন, বা আমি সাপোজ মনে করো কোনো একটা যন্ত্র তৈরি করেছি, ঠিক আছে? এবার এই যন্ত্রটা যে আমি তৈরি করেছি তার তো একটা অফিসিয়াল ডিক্লারেশন দরকার হবে। মানে আজকে তো তুমিও তো এসে বলতে পারো যে না স্যার এইটা তো আপনি তৈরি করেন, এটা আমি তৈরি করেছি। কে প্রুফ করবে? সেটাকে, ওই যন্ত্রটা যে আমি তৈরি করেছি সেটাকে লিগালি প্রুফ করার একটা ওয়ে হচ্ছে টু গেট দ্য পেটেন্সি। ওটা যে আমার আবিষ্কৃত যন্ত্র সেইটাকে প্রুফ করার জন্য একটা লিগাল ডকুমেন্ট, এটা আমি তৈরি করেছি এবং এর পেটেন্সিটা আমার কাছে আছে, বা এর পেটেন্ট আমি নিয়ে নিয়েছি। ঠিক আছে, মানে সত্য, বাংলায় যাকে বলে সত্য নিয়ে নেওয়া। তো এখানে কোয়েশ্চেনটা বলছে যে বোস কি এই যে সত্য কিনে নেওয়া এই ব্যাপারটার ব্যাপারে খুব আনইন্টারেস্টেড ছিলেন? যদি থেকে থাকেন দেন ওয়াই? কেন ছিলেন না? ইয়েস, বোস ওয়াজ আনইন্টারেস্টেড অ্যাবাউট সিকিউরিং পেটেন্সি রাইট। পেটেন্সি রাইট নেওয়ার ব্যাপারে তিনি আনইন্টারেস্টেড ছিলেন না। সেটা কেন? বিকজ হি ইনিশিয়েটেড দ্য রিসার্চ অ্যান্ড মেড ইট টু পাবলিক। ভেরি ইম্পর্টেন্ট, তিনি রিসার্চটাকে ইনিশিয়েট করেছেন এবং কি করেছেন না মেড ইট পাবলিক, এবং জনগণের জন্য খুলে দিয়েছিলেন। কেন খুলে দিয়েছিলেন না? ইনস্টেড অফ লুকিং ফর কমার্শিয়াল বেনিফিট, কমার্শিয়াল বেনিফিটটা দেখা ছাড়াও ফ্রম হিজ ইনভেনশন হি ওয়ান্টেড টু অ্যালাউ আদার্স টু অ্যাডভান্স ফার্দার অ্যালং দ্য লাইন্স অফ হিজ রিসার্চ। দেখো ভালো করে বুঝো, কমার্শিয়াল আমি অল্প অল্প করে বোঝাচ্ছি। ইনস্টেড অফ লুকিং ফর কমার্শিয়াল বেনিফিট, কমার্শিয়াল বেনিফিট মানে বাণিজ্যিক যে লাভ, মানে আমি যদি একটা পেটেন্সি রাইট নেই আমার কিন্তু সেখান থেকে একটা ভীষণ বড় মোটা অঙ্কের টাকা জেনারেট হবে। ঠিক আছে, তো তিনি কি চাইতেন না? তিনি চাইতেন যে থাক আমার টাকা আসুক, এটার থেকেও আমার কাছে যেটা মেইন প্রায়োরিটি সেটা হচ্ছে নাকি he wanted to allow others to advance further along the lines of his research. তিনি যে আবিষ্কার করেছেন সেই আবিষ্কারের পথ ধরে আরো যাতে লোকজন সেই পথে এগোতে পারে এবং সেই যে আবিষ্কারটাকে আরো ডেভেলপ করতে পারে, আরো নতুন ভাবে মডিফাই করতে পারে এবং সেটা যাতে সহজে করতে পারে, সেই জন্য তিনি তার পেটেন্সিটা নেননি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের এখানে আনসার। তো তার নিজের কমার্শিয়াল বেনিফিটটা তিনি দেখেননি। তিনি কি দেখেছেন? তিনি দেখেছেন হাজারো মানুষ যাতে সেই পেটেন্সি রাইটটা না নিয়েও সেটাকে নিজের মতন করে ইউজ করতে পারে, আরো মডিফাই করতে পারে। বোঝা গেছে? তো দেখো তিনি কত বড় মানুষ ছিলেন। আজকের দিনের যদি কেউ হতো বা কোনো মানুষ, আমি সায়েন্টিস্টও হতো, এতটা উদার বা এতটা জেনারেস সে কিন্তু হতো কিনা আমার যথেষ্ট ডাউট আছে। চলো দেখা যাক নেক্সট। What were the various awards and honors conferred on Bose? Conferred মানে হচ্ছে অর্পণ করা। তো তার উপর কি কি অ্যাওয়ার্ডস এন্ড অনার্স গুলো অর্পণ করা হয়েছে? বোস ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড। আমরা জানি যে সে সময়ের একটা বড় খেতাব হচ্ছে নাইটহুড। এই নাইটহুড আরেকজনও পেয়েছিলেন, আরেকজন বিখ্যাত বাঙালি, তোমরা তার নাম জানো, যে রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তিনি আবার সেটা ছেড়েও দিয়েছিলেন।
Bose was awarded knighthood by the British government in 1917. এই ইনফরমেশনগুলো কিন্তু খুব মনে রাখতে হবে। He was conferred many other awards like Fellow of the Royal Society. তো নাইটহুড ছাড়াও তিনি যে অ্যাওয়ার্ডগুলো পেয়েছিলেন সেটা হচ্ছে Fellow of the Royal Society, Companion of the Order of the Indian Empire, Companion of the Order of the Indian Empire, এগুলো একটা অ্যাওয়ার্ডের নাম, এটসেট্রা। তো এই অ্যাওয়ার্ডগুলো তিনি পেয়েছিলেন। ঠিক আছে, এই টপিকগুলো তোমাদের মাথায় রাখতে হবে। নেক্সট, নেম সাম অফ হিজ বুকস অ্যান্ড পাবলিকেশনস। কিছু বুকস এবং তার পাবলিকেশনস গুলো বলো। মানে বুকস মানে এখানে বুকস হচ্ছে কার বুক না, রিটেন বাই জেসি বোস। এখানে কিন্তু অন্যদের বুকসের কথা বলেনি, এখানে জেসি বোসের বুকের কথা বলা হয়েছে, রিটেন বাই জেসি বোস। অ্যান্ড পাবলিকেশনস, সাম অফ হিজ বুকস অ্যান্ড পাবলিকেশনস আর রেসপন্সিভ ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং। এই একটা বইয়ের নাম মনে রাখবে, রেসপন্সিং ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং। মানে লিভিং মানে হচ্ছে যাদের প্রাণ আছে, আর নন লিভিং মানে যাদের প্রাণ নেই। এটা কত সালে বেরোচ্ছে? 1902, 1902। পাশে পাশে কিন্তু ইয়ারগুলো অবশ্যই লিখতে হবে, ঠিক আছে, কারণ এখানে বোধহয় বলেই দিয়েছে পাবলিকেশনস। মানে পাবলিকেশনস যদি যত রকম পাবলিকেশনস ডিটেলস হয়, যদি সেটা পাবলিকেশন হাউস থাকে মানে প্রকাশনা সংস্থা, সেটাও লিখতে হবে, বা যদি ইয়ার থাকে সেটাও লিখতে হবে। ভেরি ইম্পর্টেন্ট এগুলো। 1902, দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস। প্ল্যান্টসের যে নার্ভাস মেকানিজম, এটাও একটা তার লেখা বইয়ের নাম। এটা বেরিয়েছিল কবে না 1926-এ। মেজর মেকানিজম অফ প্ল্যান্টস, এটা আরেকটা বই, ঠিক আছে। মেজর মেকানিজম অফ প্ল্যান্টস এটা পাবলিশ করেছিল কবে? 1928-এ। অ্যান্ড আ সায়েন্স ফিকশন নেমড নিরুদ্দেশের খোঁজে। তো এই যে নিরুদ্দেশের খোঁজে, একটু আগেই তোমাদের বলছিলাম না যে বোস ওয়াজ দ্য ফার্স্ট এভার টু রাইট সায়েন্স ফিকশন ইন বেঙ্গলি লিটারেচার। সো এই যে অ্যান্ড দ্য নেম অফ দ্যাট সায়েন্স ফিকশন ইজ নিরুদ্দেশের খোঁজে। এটা অ্যাকচুয়ালি একটা বাংলা ওয়ার্ড, তো যেহেতু এটা ইংলিশ আমরা লিখছি, ইংলিশের আনসার্স লিখছি, উই মাস্ট রাইট দ্য বেঙ্গলি নেম ইন ইংলিশ। নিরুদ্দেশের খোঁজে, স্পেলিংটা ভালো করে দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে তোমাদের আরেকটা আমি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলি, যেটা বোসের আমাদের বাংলাতে নিরুদ্দেশের খোঁজের থেকেও একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা বই। যদিও এটা আমাদের গল্পে কোথাও মেনশন করা নেই, বাট তোমাদের জেনারেল নলেজের জন্য তোমরা জেনে রাখো। আরেকটু বড় হয়ে চেষ্টা করবে বইটা পড়ার, অসাধারণ বই। সেই বইটার নাম হচ্ছে, আমি বাংলাতে লিখছি, অব্যক্ত। ঠিক আছে, অব্যক্ত। তোমরা হয়তো অনেকেই জানো, অব্যক্ত মানে আনস্পোকেন, যেটা বলা হয়নি। অব্যক্ত এটা কিছু মানে এটা অ্যাকচুয়ালি কালেকশন অফ এসেজ, ঠিক আছে, প্লান্টসের উপর বা ন্যাচারাল জিনিসপত্রের উপরে একটা কালেকশন অফ এসেজ। তোমরা কিন্তু যদি এসেজ গুলো পড়ো, দেখবে কি সুন্দর ভাষাতে অসাধারণ করে লেখা হয়েছে। খুব ইম্পর্টেন্ট বই, তোমাদের টেক্সটে কোথাও মেনশন করা নেই, বাট এটা মেনশন করা উচিত ছিল, তাই আমি তোমাদের আলাদা করে এটা জানিয়ে দিলাম, ঠিক আছে। অব্যক্ত। নেক্সট, টেস্ট ইয়োরসেলফ। তো টেস্ট ইয়োরসেলফ আর কিছুই না, তোমাদেরকে নিজেদেরকে টেস্ট করতে হবে। অর্থাৎ এই সেগমেন্টে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে আমাদের এক্সট্রা কিছু কোয়েশ্চেন্স আনসার্স, যেগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। এগুলো হলো এতক্ষণ এক্সারসাইজে। তো দেখা যাক, হোয়াট ইন্টারেস্টিং ইনসিডেন্ট টুক প্লেস অ্যাট দ্য টাউন হল ইন ক্যালকাটা 1895। 1895-এ কলকাতাতে কোন ইন্টারেস্টিং ইনসিডেন্টটা হয়েছিল? একদম দেখবে গল্পের শুরুতেই এটা রয়েছে। In 1895, at the town hall in Kolkata, an interesting demonstration on electromagnetic waves was performed by Acharya Jagadish Chandra Bose, মানে আচার্য জগদীশ চন্দ্র বোস। তো সেই ডেমনস্ট্রেশনটা হচ্ছিল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এর উপরে। অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ। তো কলকাতার টাউন হলে কি হয়েছিল? সেই ডেমনস্ট্রেশনটা হচ্ছিল ইন দ্য ইয়ার 1895। সেটা হচ্ছে কিসের ওপর না, ডেমনস্ট্রেশন অন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বাই জেসি বোস। Why was J.C. Bose called a man of diverse talents? তো ম্যান অফ ডাইভার্স ট্যালেন্টস মানে কি না, ম্যান অফ ডাইভার্স ট্যালেন্টস মানে হচ্ছে, ডাইভার্স মানে কি, ডাইভার্স মানে হচ্ছে বহুমুখী, মানে বহুমুখী প্রতিভার অধিকারী কেন বোসকে বলা হতো? তার কারণ অবশ্যই আছে। কারণটা হচ্ছে না, জেসি বোস ওয়াজ কল্ড আ ম্যান অফ ডাইভার্স ট্যালেন্টস বিকজ হি ওয়াজ আ ফিজিসিস্ট। তিনি একাধারে কিন্তু একজন ফিজিসিস্টও ছিলেন, মানে পদার্থবিদ, বটানিস্ট মানে
উদ্ভিদবিদ, বায়োলজির 3টে পার্ট রয়েছে, বটানি, জুলজি, ফিজিওলজি। তো সেই তিনি একজন কিন্তু বটানিস্টও ছিলেন, উদ্ভিদবিদও ছিলেন, অ্যান্ড আ বায়োলজিস্ট। বায়োলজিস্ট মানে সমস্ত জীবজগৎ সম্বন্ধে তার জ্ঞান ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ আ রাইটার অফ সায়েন্স ফিকশন। এবং তিনি কিন্তু সাহিত্য চর্চাও করেছিলেন, সেই সাথে একটা সায়েন্স ফিকশন লিখে। নেক্সট, when was the বিক্রমপুর কনফারেন্স হেল্ড? বিক্রমপুর কনফারেন্সটা কখন হয়েছিল? না, বিক্রমপুর কনফারেন্স হয়েছিল, দ্য বিক্রমপুর কনফারেন্স ওয়াজ হেল্ড ইন 1915। এই চ্যাপ্টার থেকে আমি বারবার বলছি ইয়ার, ইভেন্টস, তারপর তোমার ডিসকভারি, নেম অফ দ্য বুকস, এইগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা চেষ্টা করবে এগুলো মনে রাখার, কারণ অনেক ক্ষেত্রে হয় কিন্তু কোনো স্কুল আমি দেখেছি, যদিও সেটা সংখ্যায় খুব কম, বাট কিছু কিছু স্কুল করে দেয়, কারণ এটা তো তোমাদের থার্ড সামেটিভে রয়েছে। স্কুলের যদি ইচ্ছে হয়, স্কুল কিন্তু টেক্সট না তুলেও কোয়েশ্চেন্স দিতে পারে, এটা আমার নিজের চোখে দেখা। তাই জন্য তোমরা টেক্সটটা তো ভালো করে পড়বেই, তোমাদের টেক্সটটা দিয়ে দেওয়ার পসিবিলিটি বেশি, কিন্তু তার পাশাপাশি আমি তোমাদেরকে পার্সোনালি সাজেস্ট করব যে এই ফ্যাক্টসগুলো, এই ডেটাসগুলোকে একটু মাথায় রেখে দেওয়ার। যদি আমাদের না তুলে দেয়, টেক্সট না তুলে দেয়, তখন যেন আমরা সমুদ্রে না পড়ে যাই। নেক্সট, where did Bose receive his primary and higher education from? তিনি প্রাইমারি এডুকেশন আর হায়ার এডুকেশন কোথা থেকে পেয়েছিলেন? Bose received his primary and higher education from হেয়ার স্কুল থেকে পেয়েছিলেন। তারপর কোথায়? না, সেন্ট জেভিয়ার স্কুল অ্যান্ড সেন্ট জেভিয়ার্স কলেজ রেসপেক্টিভলি মানে কি না, রেসপেক্টিভলি মানে হচ্ছে যথাক্রমে। তার মানে তিনি হেয়ার স্কুল থেকে প্রাইমারি এডুকেশন, তারপরে তিনি সেন্ট জেভিয়ার স্কুলেও পড়েছিলেন কিছুদিন, অ্যান্ড দেন হি জয়েন সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে তিনি পড়াশুনো করেছিলেন। নেক্সট, হু ডেভেলপড বোসেস ইন্টারেস্ট ইন ন্যাচারাল সায়েন্স? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা তোমরা ওই মানে আরেকটা, যখন আমরা আরো আগের যে কোয়েশ্চেন আনসার সেগমেন্টে ছিল, এই সেম কোয়েশ্চেনটাই একটু ঘুরিয়েছিল। তো এখানে আমরা এই সেম কোয়েশ্চেনটাই দেখবো যে কে বোসের মধ্যে ন্যাচারাল সায়েন্সের প্রতি ইন্টারেস্টটা ডেভেলপ করে দিয়েছিল। জেসুইট ফাদার ইউজিনি লফন। এটার প্রোনাউন্সিয়েশন আমি বারবার তোমাদেরকে বলছি, এটার অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন কিন্তু হবে ইউজিন লফন। কি বললাম? ইউজিন লফন। দিস ইজ আ ফ্রেঞ্চ ওয়ার্ড। তো ইউজিন লফন, এবার তোমরা হয়তো মানে এই বয়সে ইউজিন লফন এটা শুনে প্রপার প্রোনাউন্সিয়েশন হয়তো প্রপার স্পেলিং হয়তো নাও লিখতে পারো। তো সেটার জন্য আমি তোমাদেরকে বলবো যে এই প্রপার প্রোনাউন্সিয়েশনটাও যেমন জেনে রাখো, সেই সাথে তোমরা মনে মনে ইউগিনি লফন্ট বলেও কিন্তু উচ্চারণটা জেনো, কারণ তাতে তোমাদের পরীক্ষাতে স্পেলিংটা লিখতে সুবিধা হবে, অ্যাকিউরেট হবে। সো জেসুইট ফাদার ইউজিন লফন ইন সেন্ট জেভিয়ার্স কলেজ ডেভেলপড বোসেস ইন্টারেস্ট ইন ন্যাচারাল সায়েন্স। তিনি বোসের মধ্যে ন্যাচারাল সায়েন্সের প্রতি ইন্টারেস্টটা ডেভেলপ করে দিয়েছিলেন। ঠিক আছে। ইন হুইচ কলেজ ডিড বোস সিকিওর অ্যাডমিশন ইন ইংল্যান্ড? এটাও আমরা আগে পড়েছি। তিনি সিকিওর্ড অ্যাডমিশন ইন ইংল্যান্ড ইন ক্রাইস্ট চার্চ কলেজ। তাহলে বোস সিকিওর্ড অ্যাডমিশন ইন অ্যাকচুয়ালি এটা ক্রাইস্ট কলেজ মানে ক্রাইস্ট চার্চ কলেজ ইন ইংল্যান্ড। নাও এইবারে উই আর ডান উইথ অল আওয়ার MCQs and SAQs from exercise as well as the outside questions also. Now we will move on to our textual grammar section. Now textual grammar section এ আমাদের কি রয়েছে আমরা দেখি অ্যাক্টিভিটি 11, তোমাদের বইয়ের অ্যাক্টিভিটি 11 এ রয়েছে ট্রান্সফর্ম দ্য ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস অফ দ্য ফলোইং স্টেটমেন্টস। ঠিক আছে, তো বলছে ট্রান্সফর্মস দ্য ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাজ ডিরেক্টেড। তো ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস তো তোমরা সবাই পড়েছো। ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস মানে কোনগুলো বলো? ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস হচ্ছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, আর কি আরেকটা কি আছে? সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এই যে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, এই তিনটে ডিগ্রির মধ্যে আমাদের যেটা দেওয়া থাকবে এবং যেটাতে ট্রান্সফর্ম করতে বলবে আমরা সেটা করব। দেখা যাক কি বলছে। দেখো, প্লান্টস আর অ্যাজ সেন্সিটিভ অ্যাজ অ্যানিমালস চেঞ্জ ইনটু কম্পারেটিভ। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আমি গ্রামারের একটা ছোট্ট মানে এই গ্রামারটার একটা ছোট্ট শিখিয়ে দিই, একটা ছোট্ট ট্রিক্স কিভাবে আমরা এগুলোকে করব। ঠিক আছে, তো দেখো এখানে
ফার্স্টে আমাদের দেখতে হবে আমাদের যে কোয়েশ্চেন্সটা দেওয়া রয়েছে সেটা কোন ডিগ্রিতে দেওয়া রয়েছে, এই 3টে ডিগ্রির মধ্যেই থাকবে যে কোনো একটাতে, এবং সেইটাকে যদি আমরা আগে আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা অবভিয়াসলি সেই অর্ডারে আমাদের আনসার চেঞ্জ করতে পারবো। যেমন এই যে এই সেন্টেন্সটা প্লান্টস আর অ্যাজ সেন্সিটিভ অ্যাজ অ্যানিমালস, এটা দেখে আমরা বুঝতে পারছি যে কোয়েশ্চেনটা আমাদের রয়েছে কোন ডিগ্রিতে, না পজিটিভ ডিগ্রিতে। আমি পিওএস বলে লিখলাম শর্টে। পজিটিভ ডিগ্রিতে কি দেখে বুঝলাম, না দেখো অ্যাজ সেন্সিটিভ অ্যাজ অ্যানিমালস। তো এই অ্যাজ সো এইভাবে যেই সেন্টেন্সে থাকবে তোমরা চোখ নাক বুঝে ধরে নেবে যে এটা আমাদের পজিটিভ ডিগ্রিতে রয়েছে। কিসে রয়েছে? পজিটিভ ডিগ্রিতে রয়েছে। যেমন অ্যাজ এর পর সবসময় এই যে পজিটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভটা বসে, ঠিক আছে? সো অ্যাজ সেন্সিটিভ অ্যাজ অ্যানিমালস, ঠিক আছে, অ্যাজ অমুক অ্যাজ তমুক, এরকম যখনই থাকবে ধরে নেবে এটা পজিটিভে রয়েছে। তাহলে কোয়েশ্চেনটা যদি আমাদের পজিটিভে থাকে, কি বলেছে? চেঞ্জ ইনটু কম্প্যারেটিভ, আমাদের কম্প্যারেটিভে করতে হবে। কম্প্যারেটিভ মানে দুটোর মধ্যে তুলনা। তো এখন দুটোর মধ্যে তুলনা করতে গেলে আমাদের কি করতে হয়? একটা দেন আনতে হয়, আর এই যে পজিটিভ ডিগ্রি তার কম্প্যারেটিভ ডিগ্রিটা লিখতে হয়। তো সেন্সিটিভের কম্প্যারেটিভ ডিগ্রি কি? সেন্সিটিভের কম্প্যারেটিভ ডিগ্রি হচ্ছে মোর সেন্সিটিভ। তাহলে আমরা আনসারটাকে কিভাবে লিখবো? তো বলছে যে প্লান্টস আর অ্যাজ সেন্সিটিভ অ্যাজ অ্যানিমালস, মানে কি? মানে প্লান্টসরাও অ্যানিমালসদের মতোই কিন্তু একই রকম সেন্সিটিভ। তাহলে অ্যানিমালসরা প্লান্টসদের থেকে বেশি সেন্সিটিভ নয়। আমি যদি এইভাবে লিখি নেগেটিভ করে, তাহলে আমাদের আনসারটা কম্প্যারেটিভে হচ্ছে। চলো আমরা লিখে নিই, দেখে নিই আনসারটা। অ্যানিমালস আর নট মোর সেন্সিটিভ দেন প্লান্টস। বোঝা গেল? কি বলছে? অ্যানিমালস আর নট মোর সেন্সিটিভ দেন প্লান্টস। তাহলে অ্যানিমালসরা প্লান্টসদের থেকে মোর সেন্সিটিভ নয়। এবার দেখে নি, দেখো এখানে দেন আছে, তার মানে আমরা কম্প্যারেটিভ ডিগ্রির একটা ক্রাইটেরিয়া ফিল আপ করেছি। আর একটা কি করেছি? আমি সেন্সিটিভের কম্প্যারেটিভ করেছি কি করে? না মোর সেন্সিটিভ, ঠিক আছে? মোর সেন্সিটিভ, সেন্সিটিভ ছিল সেখান থেকে আমরা করছি মোর সেন্সিটিভ, ঠিক আছে? এই হয়ে গেল আমাদের কম্প্যারেটিভ। বুঝেছো? তোমরা খাতাতে লিখে নাও বা স্ক্রিনশট তুলে নাও। নেক্সট কি বলছে? সিমলা ইজ কুলার দেন কলকাতা। তো একটু আগে আমি বললাম যে সিমলা ইজ কুলার দেন কলকাতা, মানে এখানে দেখো আমাদের জানতে হবে যে এই সেন্টেন্সটা কোন ডিগ্রিতে রয়েছে। আমরা প্রথমেই দেখছি একটা সেন্টেন্সের দেন আছে, এবং দেনের আগে কি রয়েছে? একটা অ্যাডজেক্টিভের কুলার, মানে কুলার মানে কি? কম্প্যারেটিভ, কম্পেয়ার করছে। তার মানে সিমলার সাথে কম্পেয়ার করছে কার? কলকাতার, এবং মাঝখানে একটা দেন আছে। অবভিয়াসলি এটা কোন ডিগ্রিতে রয়েছে? এটা কম্প্যারেটিভ ডিগ্রিতে রয়েছে। তাহলে কম্প্যারেটিভ ডিগ্রি থেকে আমাদের পজিটিভ করতে হবে, মানে ব্যাক ক্যালকুলেশন করতে হবে। তাহলে ব্যাক ক্যালকুলেশন আমরা যদি করি, আর আমরা একটু আগে কি দেখলাম এই সেন্টেন্সটাতে? যে পজিটিভ ডিগ্রিতে লেখা, পজিটিভ ডিগ্রি লেখা হয় এই অ্যাজ দিয়ে, অ্যাজ অমুক অ্যাজ তমুক এরকম ভাবে। তাহলে এখানেও আমাদের সেই সেম ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে সিমলা ইজ কুলার দেন কলকাতা, মানে সিমলা কলকাতার থেকে ঠান্ডা। তাহলে কলকাতা সিমলার মতো ঠান্ডা নয়, তাই তো? তাহলে এটা আমরা কি লিখবো? কলকাতা ইজ নট অ্যাজ কুল। এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। কুল ছিল কম্প্যারেটিভে, সরি কুলার ছিল কম্প্যারেটিভে, আমি কুলার থেকে কি আনছি? কুল, ঠিক আছে? অ্যাজ কুল অ্যাজ কি হবে? অ্যাজ সিমলা, তাই তো? তাহলে দেখো এখানে এই অ্যাজ কুল অ্যাজ সিমলা এই ফ্রেজটা চলে এলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা ইজ নট অ্যাজ কুল অ্যাজ সিমলা, আমরা পজিটিভে ট্রান্সফর্ম করে নিলাম। নেক্সট, উমেশ যাদব ইজ দ্য ফাস্টেস্ট বোলার ইন দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম। সো ইন্ডিয়ান ক্রিকেট টিমের উমেশ যাদব ফাস্টেস্ট বোলার, চেঞ্জ ইনটু কম্প্যারেটিভ। কম্প্যারেটিভে চেঞ্জ করার আগে আমরা দেখবো এই সেন্টেন্সটা কিসে রয়েছে। এই সেন্টেন্সটা বলেছে দেখো ইজ দ্য ফাস্টেস্ট বোলার, এটার মধ্যেই আনসারটা রয়েছে। তো যখনই দেখবে ইএসটি, কোনো অ্যাডজেক্টিভের শেষে ইএসটি রয়েছে এবং তার আগে একটা ডেফিনিট আর্টিকেল রয়েছে, ডেফিনিট আর্টিকেল মানে দ্য, তার মানে এই দুটোকে মিলিয়ে আমরা বুঝে নেব যে এটা হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে বলা রয়েছে। কিসে বলা রয়েছে? সুপারলেটিভ। তাহলে সুপারলেটিভ ডিগ্রি থেকে আমাদের কি বলেছে? কম্প্যারেটিভে করতে বলেছে। এটাও একরকম কিন্তু আমাদের ব্যাক ক্যালকুলেশন। তাহলে আমরা কি করতে পারি?
এইটা আনসারটাকে আমরা যদি এভাবে লিখি যে নো আদার বোলার, কারণ এখানে বোলারের কথা বলেছে তো, ইজ দ্য ফাস্টেস্ট বোলার, তাহলে কোনো বোলার নয়, উমেশ যাদব সব যদি ফাস্টেস্ট হয় সবার মধ্যে, তাহলে উমেশ যাদবের মতো কেউ নয়। তাহলে আমি এভাবে লিখতে পারি যে নো আদার বোলার ইন ইন্ডিয়ান ক্রিকেট টিম ইজ ফাস্টার দেন উমেশ যাদব। চলো একবার দেখে নি। বোলারদের মধ্যে কম্পেয়ার করা হয়েছে, মানে বোলারদের মধ্যে বলা হয়েছে, তাহলে নো আদার বোলার ইন দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম। এটা হলো, মানে আমি সবাইকে বলে নিলাম এক লাইনে নো আদার বোলার ইন দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম। এবার বলেছে কম্প্যারেটিভে, তাহলে কম্প্যারেটিভে আমরা কি করতে পারবো যে তার মতো কেউ নয়, তাই তো? তাহলে কি হবে? নো আদার বোলার ইন দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম ইজ ফাস্টার, তার থেকে দ্রুত, ইজ ফাস্টার দেন কে? উমেশ যাদব। বোঝা গেল? তাহলে দেখো ফাস্টেস্ট ছিল, এখানে আমি কি করলাম? ফাস্টার করলাম আর একটা দেন নিয়ে আসলাম। তাহলে আমাদের ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হলো তো? কম্প্যারেটিভ ডিগ্রি, আমাদের এখানে কম্প্যারেটিভ চেয়েছে। নেক্সট, ইশান্ত শর্মা ইজ টলার দেন এনি আদার ইন্ডিয়ান ক্রিকেটার। ইশান্ত শর্মা যে কোনো ইন্ডিয়ান ক্রিকেটারের থেকে টলার, লম্বা, ঠিক আছে? তার মানে এখানে দেখো একটা পিওরলি কম্পেয়ার করা হচ্ছে কার সাথে? না, ইশান্ত শর্মার সাথে এনি আদার ইন্ডিয়ান ক্রিকেটারদের সঙ্গে, ইজ টলার, ঠিক আছে? তাহলে এটা কম্প্যারেটিভে রয়েছে, আমরা বুঝতেই পারছি। কম্প্যারেটিভ থেকে আমাদের কি করতে হবে? এবার সুপারলেটিভ করতে হবে, ঠিক আছে? তাহলে সুপারলেটিভ করার আমরা ফর্মুলাটা কি জানি? অ্যাডজেক্টিভের শেষে ইএসটি অ্যাড করতে হয় আর একটা ডেফিনিট আর্টিকেল অ্যাড করতে হয়, তাই তো? তাহলে আমরা দেখি, করি এটাকে। ইশান্ত শর্মা ইজ দ্য টলেস্ট, এইটাই কিন্তু তোমার অ্যাকচুয়াল আনসার। এবার বাকিটা আমরা শেষ করব, এই জায়গাটা ভালো করে দেখবে, ইজ দ্য টলেস্ট, ঠিক আছে? কার মধ্যে টলেস্ট? না, টলেস্ট হচ্ছে, দেখো বলেছে কি এখানে, দেন এনি আদার ইন্ডিয়ান ক্রিকেটার। তাহলে এনি আদার ইন্ডিয়ান ক্রিকেটার যদি হয়, যে কোনো ইন্ডিয়ান ক্রিকেটার, আমাদের সবার সাথে কম তুলনা করা হচ্ছে না, সবার মধ্যে, তাহলে ইজ দ্য টলেস্ট among all Indian cricketer, ঠিক আছে? বোঝা গেল? তাহলে আমাদের এই হচ্ছে আনসার। এখানে অল তোমরা লিখতেও পারো, নাও লিখতে পারো, সেটা কিছু যাবে আসবে না। অল ইন্ডিয়ান ক্রিকেটার্স হবে অ্যাকচুয়ালি, সরি। তাহলে এই হলো আমাদের সুপারলেটিভ। নেক্সট, মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা অনেক গ্রামার বইতেও থাকে। তাহলে এখানে দেখো বলছে হাইয়েস্ট, মানে এটা কিসে রয়েছে? সুপারলেটিভে রয়েছে। কি করতে হবে আমাদের? পজিটিভ করতে হবে। তাহলে পজিটিভ করতে গেলে কি করতে হবে? মানে হাইয়েস্ট রয়েছে, তার মানে আমাদের হাই করতে হবে, তাই তো? হাইয়েস্ট থাকলে হাই করতে হবে। তাহলে আমাকে যদি হাই করতে হয়, তাহলে আমাকে এটা ব্যাক ক্যালকুলেশন করতে হবে। তাহলে কিভাবে করব? যে কেউ বড় নয়, no other mountain in the world, কোনো পৃথিবীর কোনো মাউন্টেন নয়, কি? is as high as Mount Everest। বোঝা গেল? নো আদার মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট, ঠিক আছে? তাহলে এ দেখো, অ্যাজ হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট হয়ে গেল না আমাদের পজিটিভ ফর্ম, যেটা আমরা একটু আগে বলছিলাম। আর এখানে হাইটা কি রয়েছে? হাইটা পজিটিভ ডিগ্রিতে রয়েছে। আর একটা কথা, ভুলেও কিন্তু মাউন্ট এভারেস্টের আগে তোমরা কোনো ডেফিনিট আর্টিকেল বসাবে না, দা বসাবে না। কেন বলো তো? কারণ এটা আমাদের আর্টিকেলসের একটা রুলসই রয়েছে যে মাউন্টেন রেঞ্জের আগে আর্টিকেল বসে, বাট মাউন্টেন পিকের আগে কিন্তু আর্টিকেল বসে না। তাহলে পিকের আগে যদি আর্টিকেল না বসে, মাউন্ট এভারেস্টের আগেও বসবে না, কারণ মাউন্ট এভারেস্ট একটা হাইয়েস্ট পিক, মানে শৃঙ্গ। তাহলে আমাদের এই ছিল আজকের ক্লাস। এই চ্যাপ্টারটা থেকে যত রকম কোয়েশ্চেন্স হয় আমি ডিসকাস করলাম, সেই সাথে গ্রামারের কোয়েশ্চেন্সগুলো আমরা ডিসকাস করলাম।
যদি কখনো ভবিষ্যতে সম্ভব হয় গ্রামারের এই চ্যাপ্টার্সগুলো নিয়ে, এই টপিকগুলো নিয়ে আরও ডিটেলে তোমাদের সাথে আলোচনা করব। ততক্ষণ সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের টিউটোপিয়া ইউটিউব ক্লাসগুলো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।